একটা ভয়ঙ্কর খবর আমাদের জন্য অপেক্ষা করছে বলছেন রুমিন ফারহানা। বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া যাবে না বলছেন এলডিপি। জানাবো এবি পার্টির আহ্বায়কের পদত্যাগ, সরকারি পদে যাওয়ার গুঞ্জন। এদিকে বিএনপি নেতা ডক্টর শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা দিয়ে ইসির বিজ্ঞপ্তি। এবং সর্বশেষ জানাবো ভারতের প্রশাসনের সামনে আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একটা ভয়ঙ্কর খবর আমাদের জন্য অপেক্ষা করছে বলছেন রুমিন ফারহানা। সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা যে টেলিফোনে বলেছিলেন চট করে ঢুকে যাব আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, শি ওয়াজ নট রং, তিনি ভুল বলেননি। সংবিধান অনুযায়ী এখনো সে প্রধানমন্ত্রী। বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, বর্তমানে দেশে কি কোনো সংবিধান আছে নাকি নাই? যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের অধীনে শপথ নিল কি করে? যদি সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ঙ্কর খবর আমাদের জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা কিন্তু এখনো প্রধানমন্ত্রী। সংবিধানের অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন। এছাড়া ধর্মরাষ্ট্রকে অপব্যবহার করে, রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে রাষ্ট্র তার নিজের প্রয়োজনে সব অপকর্মের সাফাই হিসেবে ধর্মকে সামনে আনে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, ব্যক্তিগত জীবনে আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমি এমন একটা পরিবারের সন্তান যেখানে 6 ওয়াক্ত নামাজ পড়া হয়, তাহাজ্জুদ এমন ভাবে পড়া হতো যেন ওটা ম্যান্ডেটরি। আমরা পিতা যিনি নিজেও 6 ওয়াক্ত নামাজ পড়তেন, যখন আওয়ামী লীগ মুসলিম লীগ গঠিত হলো তখন বলছেন দলের নামের সঙ্গে মুসলিম শব্দ থাকে, তাহলে আমি এই দলের সঙ্গে থাকবো না। কারণ রাষ্ট্রের সঙ্গে ধর্ম, ধর্মের সঙ্গে রাষ্ট্র একাকার হতে পারে না। তিনি বলেন, আপনারা নতুন প্রজন্ম, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন, রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখবেন। কোনোদিনই রাষ্ট্রের সঙ্গে ধর্মকে, রাজনীতির সঙ্গে ধর্মকে আল্লাহর ওয়াস্তে মিলাইয়েন না। সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে তিনি বলেন, সংবিধানের 2 ক ধারায় বলা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম। একই সংবিধানের 8 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি বা বলা আছে তা এটি হলো গণতন্ত্র, একটি সমাজতন্ত্র, একটি ধর্মনিরপেক্ষতা ও একটি জাতীয়তাবাদ। সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলামকে রেখে আপনি কি করে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি করলেন? সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, এই সংবিধান আগামী প্রজন্মে রাখবে কিনা সেটা নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার। এই সংবিধান কি আবারও সংশোধিত হবে নাকি আবার নতুন করে একটা সংবিধান আমরা লিখব, সেটা নিয়ে গণভোট হতে পারে। বিগত সময়ে সংবিধানের সংশোধনীগুলো সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের জন্মের পর থেকে 2023 পর্যন্ত যতগুলো সংশোধনী হয়েছে, প্রত্যেকটা সংশোধনী যখন যে সরকার যখন ক্ষমতা ছিল সে তার ক্ষমতাকে নিষ্কণ্টক করতে একই সংশোধনী করেছে। রাষ্ট্রের পুরো কাঠামোকে ভেঙে দিয়ে 4র্থ সংশোধনী। বিএনপি নেতা ডক্টর শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা দিয়ে ইসির বিজ্ঞপ্তি। বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। এর আগে গত 1 অক্টোবর ডক্টর শাহাদাত হোসেনকে চৌশিক মেয়র হিসেবে ঘোষণা দেয় চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেয় ট্রাইব্যুনাল। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব শফিউল আজম মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, আদালতের রায়ের পর আমরা আইনি দিকগুলো যথাযথভাবে যাচাই করেছি। তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদের ক্ষেত্রে সংশোধন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইসির সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালের 1 অক্টোবরের আদেশে চৌশিক নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে নির্বাচন ঘোষণা বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে 2021 সালের 31 জানুয়ারি গেজেটে উল্লেখ করা নির্বাচনের ফলাফলের 1 নম্বর কলামের 1 নম্বর ক্রমিকের বিপরীতে 2 নম্বর কলামে মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর পরিবর্তে শাহাদাত হোসেন এবং 3 নম্বর কলামে বাংলাদেশ আওয়ামী লীগের পরিবর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিয়ে প্রতিস্থাপন করা হলো। নির্বাচনের ফলাফল নিয়ে 2021 সালের 24 ফেব্রুয়ারি মামলা করেছিল শাহাদাত। তার অভিযোগ, 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত চৌশিক নির্বাচনের ফলাফলে ইসি কর্মকর্তারা কারচুপি করেছিলেন। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান। মামলার এজাহারে শাহাদাত আরও অভিযোগ করেন, 3টি ভোট কেন্দ্রে তার শূন্য ভোট দেখানো হলেও 3 দিন পর 28টি কেন্দ্রে তার শূন্য ভোট দেখানো হয়, যা অবিশ্বাস্য ও অকল্পনীয়। এবি পার্টির আহ্বায়কের পদত্যাগ, সরকারি পদে যাওয়ার গুঞ্জন।
এবি পার্টির আহ্বায়ক পদে ছেড়েছেন এএফএম সোলাইমান চৌধুরী। তিনি নিজেই তার সমকালকে নিশ্চিত করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে সরকারি একটি প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। সোলাইমান চৌধুরী বলেন, এই বিষয়ে কিছুই বলব না। জনপ্রশাসন সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সোলাইমান চৌধুরী 2001 সালে ফেনীর জেলা প্রশাসক থাকায় সময় গডফাদার হিসেবে পরিচিত জয়নাল আবেদীন হাজারীর বাড়িতে অভিযান চালিয়ে আলোচনায় এসেছিলেন। সরকারি চাকরির পর জামায়াতে ইসলামীকে যোগ দিয়েছিলেন সোলাইমান চৌধুরী। মজলিসে শুরা থেকে পদত্যাগ করে দলটির অন্য নেতাদের নিয়ে 2020 সালে গঠন করেন এবি পার্টি। ছাত্র জনতার অভ্যুত্থানে দলটির সক্রিয় অংশগ্রহণ ছিল। আওয়ামী লীগের পতনের পর নির্বাচনী কমিশন নিবন্ধন পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উল্লেখযোগ্য সংখ্যক নেতাদের এবি পার্টির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। এবি পার্টির সূত্র জানিয়েছে, সোলাইমান চৌধুরী সরকারি পদের আমন্ত্রণ পেয়েছেন। তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সমকালকে বলেন, তিনি সরকারি পদে যাচ্ছেন কি না বা পদত্যাগের কারণ জানা নেই। গণতন্ত্র অনুযায়ী কেউ সরকারি পদে থাকলে এবি পার্টির দায়িত্বে থাকতে পারেন না। এর আগে তাজুল ইসলাম এবি পার্টির যুগ্ম আহ্বায়ক পদ ছাড়ার পরের দিন তিনি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ পান। সম্প্রতি এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ ছেড়েছেন সাবেক জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 2013 সাল থেকে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক নির্বাসনে থাকা এই নেতা ক্যান্সারের আক্রান্ত। গুঞ্জন ছিল তিনি কিছুটা সুস্থ হলে সরকারের একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পেতে পারেন। তা না হওয়া সোলাইমান চৌধুরী সেই দায়িত্ব পেতে পারেন বলে এবি পার্টির সূত্র জানিয়েছে। বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া হবে না, বলছেন এলডিপি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছেন। সেই প্রক্রিয়া দুর্নীতি করে লাভবান হতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের দোসররা, কিন্তু সেই ফ্যাসিস্ট পতন হলেও এর প্রতিভূ যে এখনো রয়ে গেছে, এটি কোনোভাবেই হতে দেওয়া যায় না। শাহাদাত হোসেন সেলিম বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে একটি আয়বর্ধক টার্মিনাল। এতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়ন যথেষ্ট বিনিয়োগ রয়েছে। টার্মিনালটি দেশীয় অপারেটরের দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নেই এবং বিনিয়োগের কোনো সুযোগও নেই। বিগত সরকারের আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার পায়তারা সৃষ্টি করা হয়েছিল। সরকার পরিবর্তনের পরও আগের ফ্যাসিবাদী সরকারের দোসরদের একটি মহলের উপর ভর করে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত এখনো চলমান। এখান থেকে বর্তমান সরকারকে সরে আসতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে বন্দরের কর্মরত কর্মীরা বেকার হয়ে পড়বে এবং শ্রমিক অসন্তোষ বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে। সম্প্রতি বিদেশি একটি প্রতিষ্ঠানের কাছে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালটি তুলে দেওয়ার ব্যাপারে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিদেশে বিনিয়োগের বিপক্ষে নেই, তবে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দিয়ে অন্য জায়গায় বিদেশি বিনিয়োগের মাধ্যমে নতুন টার্মিনাল করতে পারে। তিনি আরও বলেন, দেশীয় প্রতিষ্ঠানকে লোকসানের মুখে রেখে দেশীয় অপারেটরের ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত করে কাকে লাভবান করতে চায় সরকার। 2 ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এনসিটির পরিচালনার ভার দিতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। এখন সেই একই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সেই সরকারের প্রতিনিধিত্ব করা হচ্ছে কি? 12 দলীয় জোটের মুখপাত্র সেলিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সালমান এফ রহমানের প্রভাবে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হয়েছিল। তাতে লাভ হতো সালমানের। ফলে অবিলম্বে দেশবিরোধী এই চক্রান্ত থেকে সরে না এলে আমরা রাজনৈতিকভাবে কর্মসূচি দিতে বাধ্য হব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।